বাংলাদেশের 16 কোটি মানুষের প্রাণপ্রিয় নেতা, আগামী দিন বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী, দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেব। থ্যাংক ইউ সো মাচ। দয়া করে বসবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি, আমার সামনে উপস্থিত লন্ডন শহরে বসবাসরত সুধীবৃন্দ, সাংবাদিক ভাইরা এবং যুক্তরাজ্যের বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের উপস্থিত নেতাকর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অবশ্যই আপনারা অবশ্যই ভালো আছেন। আমরা অবশ্যই এখানে যারা আছি তুলনামূলকভাবে অনেক ভালো আছি। বাংলাদেশে যারা আছে, আমাদের দলের নেতাকর্মী, আমাদের আত্মীয় স্বজন যারা আছেন, তাদের থেকে অবশ্যই আমরা নিরাপদে আছি, ভালো আছি। এবং বিশেষ করে আজকে আমাদের প্রধান অতিথির উপস্থিতিতে অবশ্যই বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে যারা বিশ্বাসী, তারা আমরা সকলেই আজকে আনন্দিত এবং ভালো আছি। তবে যেহেতু এখানে আজকে আমরা যারা উপস্থিত আছি, অধিকাংশই আমরা এখানে রাজনীতিবিদ বা রাজনীতির সাথে যুক্ত। কিছু সুধীবৃন্দ উপস্থিত আছেন, সাংবাদিক ভাইয়েরা উপস্থিত আছেন, ওনারা ছাড়া অন্য অধিকাংশ মানুষ আমরা যারা উপস্থিত আছি, যেহেতু রাজনীতির সাথে সম্পৃক্ত আমরা, কাজেই বক্তব্য দেশ, দেশের মানুষ এবং রাজনীতিকে ঘিরেই হবে আমাদের। উপস্থিত সকল অতিথিবৃন্দ, গণতন্ত্র ও মানবাধিকার বিহীন রাষ্ট্র কখনো কিন্তু দেশ বা জনগণের নিরাপত্তা বা উন্নয়ন দিতে পারে না। এটি কি আপনারা মনে করেন? এটি আমরা সকলেই মনে করি। কিন্তু বাংলাদেশে কিন্তু এখন এক ব্যক্তির লোভের কারণে একটি ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। বাংলাদেশে মানুষ, প্রায় সকল শ্রেণীর, সকল স্তরের সমাজের মানুষ বলতে গেলে ঘরের ভেতরেই হোক, ঘরের বাইরেই হোক, এমনকি আমার সামনে সাংবাদিক ভাইরা যে বসে আছেন, ওনারা নিজেরাই সাক্ষী, ওনাদেরই এক সহকর্মী, দুই সহকর্মী বরং, একজন নয়, ঘরের ভেতরেও নিরাপদে থাকতে পারেননি। আমরা যদি আজকে রোববার লন্ডন শহরে, বাংলাদেশে সোমবার হয়ে গেছে, আমরা যদি বাংলাদেশের গত দুদিনের পত্রিকা অর্থাৎ শনি এবং রবিবারের পত্র পত্রিকাও যদি দেখি, আমরা কি দেখতে পাই? প্রথমেই যদি হঠাৎ করে আমরা চোখটি বুলিয়ে যাই সকল পত্র পত্রিকার উপরে, কি দেখতে পাই? শনিবারে আমরা দেখলাম ময়মনসিংহ শহরের একটি জায়গা থেকে, নিশ্চয়ই আপনারা দেখেছেন না নিউজটি? একটি জায়গা থেকে বস্তায় বস্তায় মানুষের কঙ্কাল, মানুষের মৃতদেহ বের হয়েছে। কিরকম একটা অমানবিক একটা দৃশ্য। ছবিটি দেখেছেন আপনারা পত্রপত্রিকায়? নিজের কাছে কি খারাপ লেগেছে? স্বাধীনতা যুদ্ধের পরে মানুষ এরকম কিছু দৃশ্য দেখেছিল বিভিন্ন জায়গায়। রাজাকার বা হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের হোক বা দেশের মানুষকে হত্যা করে এরকম ভাবে দিয়েছিল। কিন্তু এখন তো দেশে কোনো যুদ্ধ নেই, মুক্তিযুদ্ধ বলে কোনো যুদ্ধ নেই। আছে, একটি অন্য যুদ্ধ আছে, সে প্রসঙ্গে আসছি আমি। কিন্তু এখনো এই দৃশ্যের অবতারণা আবার দেখছি আমি। শুধু তাই নয়, ছোট্ট যে মানুষটি, যে প্রাণটি এখনো এই পৃথিবীর সূর্য দেখেনি, পৃথিবীর আলো বাতাসে ছোঁয়া পায়নি, গর্ভবতী মায়ের পেটের মধ্যে, সেই ছোট সন্তানটি মায়ের পেটের ভিতরেও নিরাপদ নয়। এইরকমও একটি নিউজ আমাদের দৃষ্টি কেড়েছে। কারেনি? এই গতকালকের নিউজ, এটি কয়েক মাসের আগের নিউজও আরেকটি একই ধরনের নিউজ, এবং বলা যায় এগুলি নিত্য নৈমিত্তিক নিউজ। সাংবাদিক ভাইদের কাছে আমার খুব জানতে ইচ্ছা করে, মেঘের অবস্থা কেমন? আপনারা কি খবর নিয়েছেন?
আপনাদেরই তো সহকর্মীর সন্তান। নিয়েছেন কি এর মধ্যে কেউ? সে প্রসঙ্গে নাই বা গেলাম। আমরা গত 7-8 বছর কি দেখছি দেশে আমরা দেখছি যে এই যে বর্তমানের অবৈধ রং হেডের সরকার প্রধান, অবৈধ রং হেডের শেখ হাসিনা, সে এবং তার সরকার, তার দল সামগ্রিকভাবে সমগ্র বিশ্ব এবং দেশের মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে একটি কথা বলে। আমি মনে প্রাণে কেন জানি বিশ্বাস করি এই ঘটনাগুলোর সাথে তারা জড়িত, নিজেরাই ঘটনাগুলো ঘটাচ্ছে, ঘটিয়ে অনেকগুলো ঘটনা তারা ঘটাচ্ছে। কেন আমি বিশ্বাস করি সেই প্রসঙ্গে আমি আসবো ধীরে সুস্থে। ঘটনাগুলো ঘটিয়ে তারা বলছে এই জঙ্গিরা করেছে, এই সন্ত্রাসীরা করেছে, এবং ঘুরে ফিরে আস্তে করে নিয়ে এসে জিনিসগুলো তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বিএনপির নেতা কর্মীদের উপরে, বা আমাদের যে 18 দলীয় জোট আছে আমাদের জোটের নেতা কর্মীদের উপরে। নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যে এই যে জঙ্গি হামলাগুলো বা জঙ্গি হামলা বলে যেগুলোকে চালানো হচ্ছে, এইগুলা হঠাৎ করে কিন্তু এত বছর বলার পরে হঠাৎ করে আমরা কি দেখলাম, হঠাৎ করে এই দুটো ইনসিডেন্ট ঘটার পরে তারা হঠাৎ করে বললো না না দেশে এগুলা কোনো কিছু নেই। গত 7-8 বছর ধরে কিন্তু তারা বলে এসেছিল, খেয়াল করেছেন? গত কয়েকদিন যাবত ধরে কিন্তু তাদের মন্ত্রী অবৈধ সরকারের অবৈধ মন্ত্রীরা হঠাৎ করে সুর পাল্টে তারা বলতে লাগলো যে না এরকম কোনো কিছু নেই। যদি নাই থাকে তাহলে 15ই সেপ্টেম্বরের ওয়াশিংটন টাইমস পত্রিকায় একটি আর্টিকেল প্রকাশিত হয়েছিল। শেখ হাসিনার, রং হেডের শেখ হাসিনার পরিবারের একজন দুর্নীতিবাজ ব্যক্তি একটি আর্টিকেল প্রকাশিত করেছিল, তার নামে প্রকাশিত হয়েছিল আর্টিকেলটি। সেটা বিবেচনা আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম। প্রকাশিত হয়েছিল সেই আর্টিকেলের মূল উদ্দেশ্য বা লক্ষ্য বা বিষয়বস্তু ছিল যে বাংলাদেশে জঙ্গি আছে বা বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্র। ঠিক পরের দিন অর্থাৎ 16ই সেপ্টেম্বর এই ইউকের গার্ডিয়ান পত্রিকায় আমরা দেখলাম যে রং হেডের শেখ হাসিনা একটা ইন্টারভিউর মাধ্যমে আবার বলল যে বাংলাদেশ বলে এই ধরনের একটা রাষ্ট্র, এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এই দেশগুলো সাহায্য ছিল এই সমস্যার সমাধানের জন্য। এখন খেয়াল করেন, এরা দুইজন, এই দুই রং হেডের শেখ হাসিনা এবং তার পরিবারের সেই দুর্নীতিবাজ সদস্য যখন এই আর্টিকেলগুলো লিখলো বা ইন্টারভিউটা দিল, তার কয়েকদিন পরেই কিন্তু আমরা দেখলাম কতগুলো ঘটনা ঘটলো। আমরা দেখলাম কয়েকটা ঘটনা। দেখেন কি ঘটনা, যেমন অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম, এদের আসার কথা ছিল, এরা আসলো না, নিরাপত্তার কথা বললো, স্বাভাবিক বলতেই পারে, তারা যখন দেশের এরকম লোকজন এইসব কথা বলে তারা বলতেই পারে, আসলো না। আমরা কি দেখলাম, এদিকে কিন্তু তারা এইসব বলে যাচ্ছে, অথচ 27 তারিখে ক্রিকেট টিমের আসার কথা ছিল, তারা ক্যান্সেল করে দিলে 28 তারিখে আমরা কি দেখছি যে র্যাবকে বিএনপি সরকার সৃষ্টি করেছিল দেশের সাধারণ মানুষের জানমাল রক্ষা করার জন্য, সেই র্যাবের ডিজিকে আমরা দেখলাম গোপালগঞ্জ ক্লাবের উদ্বোধন করতে। দেশের অবস্থা যদি অতই সিরিয়াস হয়, তোমাদের অবৈধ রং হেডের শেখ হাসিনা যদি বলে থাকে দেশে এই আছে, তো তোমরা তো গুরুত্বপূর্ণ কাজ করবা, তাহলে কি র্যাবের ডিজির মানায় গোপালগঞ্জ ক্লাবের ফিতে কাটা? আচ্ছা আসেন, অর্থাৎ নিজেরাই তো প্লট সাজাচ্ছে। সেই জন্যই আমি বলছি কেন আমি বিশ্বাস করি যে আসলে এরাই করে এসব। শুধু তাই না, কি দেখলাম আমরা, এরপরে কিন্তু ঘটে গেল গুলশানের যে কূটনৈতিক জোন আছে সেই কূটনৈতিক জোনে একজন বিদেশির হত্যাকাণ্ড ঘটে গেল। আচ্ছা, হত্যাকাণ্ডটা ঘটলো, দেখেন হত্যাকাণ্ডের ভিতরেও কতগুলো ঘটনা, দেখেন বিদ্যুৎ ছিল না। এখন কথা হচ্ছে, আরে ভাই আমার নেতা কর্মীরা তো কেস কাছারি নিয়ে ব্যস্ত, তাই না? বিভিন্ন ভাবে তারা কেস কাছারি নিয়ে ব্যস্ত, ঠিক আছে, তারা এগুলা নিয়ে আছে বা দল সংগঠনে আছে। এখন বিদ্যুৎ বন্ধ করার বা বন্ধ কে করতে পারে?
যে ক্ষমতায় আছে সেই তো করতে পারে, তাই নয় কি? এই হলের বিদ্যুৎ, এই বাতি কে বন্ধ করতে পারে? আপনি পারবেন? কে পারবে? হল অথরিটি পারবে, তাই না? তো তার মানে নিশ্চয়ই ক্ষমতাসীন দলের লোকজন যদি না হয়, তাহলে পিডিবির লোকজন কি কথা শুনবে, বিদ্যুৎ বন্ধ করবে? বা লাইন কাট না থাকলে বিদ্যুৎ বন্ধ করবে? ডেফিনেটলি কানেকশন তাদের ভিতরেই আছে। আচ্ছা, শুধু তাই নয়, কয়েকদিন পরে আমরা দেখলাম আবার রংপুরেও একটা ঘটনা ঘটলো। ওই যে ইন্টারভিউ, খেয়াল করে দেখেন, ইন্টারভিউ, তারপর ওই যে আর্টিকেল প্রকাশিত, তারপর থেকে কিন্তু এই ঘটনা ঘটছে। অর্থাৎ তারা বোঝাতে যাচ্ছে বিশ্বকে, কিছু একটা বোঝাতে যাচ্ছে। কেন বোঝাতে চাচ্ছি সে প্রসঙ্গ আসছে। শুধু তাই নয়, আমরা দেখলাম ঢাকায় 24শে অক্টোবর হোসেনি দালানের ওখানে একটা ঘটনা ঘটে গেল, আরেকটা এরকম ঘটনা ঘটে গেল। এখন আসলে ব্যাপারগুলো হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে একটা দল, একটা রাজনৈতিক দল, যেই দলের দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মানুষের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য যখন কোনো পরিকল্পনা থাকে না, সৎ পরিকল্পনা থাকে না, যারা নিজেরা কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না, মানুষের মানুষের ক্ষমতার উপরে যাদের আস্থা নেই, বিশ্বাস নেই, তখনই কিন্তু সেই সরকারটা কি বেছে নেয়? সেই সরকারটা বেছে নেয় সন্ত্রাসবাদ। সেই সরকারটা বেছে নেয় এইসব জুজুগুড়ির ভয়, জঙ্গির ভয়, জুজুগুড়ির ভয়, সন্ত্রাসবাদ। কারণটা হচ্ছে যে তাদেরকে ক্ষমতায় টিকতে থাকতে হলে এই সন্ত্রাসের উপর দিয়েই টিকে থাকতে হবে। এবং এই সন্ত্রাসের উপর দিয়ে যে তারা টিকে আছে, তার সবচেয়ে বড় প্রমাণ কি বলতে পারবেন? বর্তমান বাংলাদেশের পরিস্থিতি। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, যাতে করে জনগণ মুখ খুলতে না পারে, যাতে করে জনগণ প্রতিবাদ করতে না পারে, যাতে করে জনগণ প্রতিরোধ গড়ে তুলতে না পারে, সেই জন্য জনগণকে ডাইভার্ট করার জন্য, ব্যতিব্যস্ত রাখার জন্য এইসব গল্প ক্রিয়েট করে, এইসব পরিস্থিতি ক্রিয়েট করে, এইসব কাণ্ড ঘটিয়ে, এইসব হত্যাকাণ্ড ঘটিয়ে তারা সকলকে ভীত সন্ত্রস্ত রেখে সন্ত্রাসবাদের উত্থান তারাই করে থাকে। ঠিক যেভাবে ক্ষমতায় আসার 2008 সালে ক্ষমতায় আসার 1 মাস পরে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে তারা বিডিআর হত্যাকাণ্ড সংগঠিত করেছিল, কিন্তু সেইটি নিজেরা করেছিল। বিভিন্ন পত্র পত্রিকা ঘাটেন, বিভিন্ন ইনফরমেশন ঘাটলেই দেখা যাচ্ছে যে বিডিআর হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত ছিল। কিন্তু কি করলো? আমরা দেখলাম যে মিথ্যা ভাবে আমাদের পিন্টুকে ধরে নিয়ে গিয়ে জেলের ভিতরে বছরের পর বছর রেখে তাকে হত্যা করলো জেলের ভিতরে। এবার আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেই আমি। নিউ ইয়র্ক টাইমস, নিশ্চয়ই শুনেছেন, আপনার নামটা শুনেছেন না? নিউ ইয়র্ক টাইমস এর এই আজকের যে ইস্যুটি গতকাল প্রকাশিত হয়েছে, অর্থাৎ এখনো বাজারে ফ্রেশ আছে, এই নিউ ইয়র্ক টাইমসে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে শেখ রং হেডেড শব্দটা তারা লেখেনি, তারা শেখ হাসিনাই লিখেছিল। রং হেডেড এই জন্য আমি বলছি, আপনাদেরকে আগেও বলেছি, এটা কোর্ট থেকে, আদালত থেকে প্রাপ্ত। আদালতের রায় তো আমরা অমান্য করতে পারি না, পারি কি? এটা তো সম্ভব, আদালত অবমাননা হয়ে যাবে, তাই নয় কি? আদালত অবমাননা করা তো সম্ভব না ভাই। এখন এই রিপোর্টে বলা হয়েছে শেখ হাসিনা সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্ক সফর কালে বিদেশিদের উপরে হামলার ব্যাপারে তার সরকারকে জানানো হয়েছিল। যুক্তরাজ্য সহ কয়েকটি সরকার শেখ হাসিনার অবৈধ সরকারকে এবং তার লোকজনকে জানিয়েছিল যে এরকম ঘটনার খবর তারা পাচ্ছে। দেখা যায়, সেই পত্রিকায় লিখছে, দেখা যায় সরকার সেই সব তথ্য আমলে না নিয়ে উল্টো হাসিনা ও তার নেতা মন্ত্রীরা তথ্যদাতাদের গালমন্দ করেছে, তর্জন গর্জন করেছে। নিউ ইয়র্ক টাইমস আছে, আপনারা এখান থেকে বেরোই কিন্তু, বা অনলাইনেও দেখতে পারবেন। এখন শুধু তাই না, আপনাদের আরেকটি কথা ইনফরমেশন দিই। এই যে ইউটিউবে তো আপনারা অনেক কিছু দেখেন। আপনারা যদি 30শে মে বাংলাদেশের উপরে একটি ইউটিউবে 30শে মে ডেটটা, সেটিতে যান, দেখতে পারবেন বাংলাদেশের
পুলিশের একজন কর্মকর্তা বলছে যে তারা নাকি বাংলাদেশে আইএস এর সহ সমন্বয়ককে গ্রেফতার করেছে। এখন শুধু একজন না, কয়েকজন পুলিশ কর্মকর্তা এই বলেছে। এখন তাদের রং হেডের শেখ হাসিনা এক কথা বলছে, তাদের মন্ত্রীরা এক কথা বলছে যে না এগুলা কিছু নাই, আবার পুলিশের কর্মকর্তারা এই কথা বলছে। বিষয়টা কি? বিষয়টা কিছুই নয়। বিষয়টা হচ্ছে এই যে যেই দলটিকে নিয়ে আমরা কথা বলছি, যেই দলটির কারণে 1974 সালে প্রায় 12 লক্ষ লোক মারা গিয়েছিল, যেই দলটির কারণে প্রায় 30,000-এর মতন বিরোধী দলীয় কর্মী 1974 সালেই মারা গিয়েছিল, এই দলটি কখনোই দেশের স্বার্থকে উপরে নেয় না, কখনোই দেশের স্বার্থকে প্রায়োরিটি দেয় না। তারা সকল সময় দলীয় স্বার্থের কথা বিবেচনা করে এবং দলীয় স্বার্থের কথা বিবেচনা করে গত 7-8 বছর ধরে এইসব গল্প তারা তৈরি করেছে, মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছে, নিজেদের ক্ষমতাকে আঁকড়ে ধরে থাকার চেষ্টা করেছে, বিশ্ববাসীকে বোকা বানানোর চেষ্টা করেছে। কিন্তু বিশ্ব বোকা বনেনি, বাংলাদেশের মানুষকে বোকা বানানো সম্ভব হয়নি। যেই বাংলাদেশকে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, উনি যখন দেশ পরিচালনা করেছিলেন, আপনাদের দল যখন বাংলাদেশের শাসন কার্য পরিচালনা করেছে, সেই সময় বাংলাদেশ বিশ্বের বুকে পরিচিত লাভ করেছিল এমার্জিং টাইগার হিসাবে। বেশি দিন আগের কথা। এখানে আমাদের আজকের অনুষ্ঠানে অন্যতম অতিথি খসরু সাহেব কয়েকটি পরিসংখ্যান দিয়ে গেছেন বিভিন্ন সেক্টর ওয়াইজ, এবং উনি তৎকালীন এবং বর্তমানের সংখ্যাগুলোও পড়ে গেছেন পরিসংখ্যানে। সেই এমার্জিং টাইগার দেশটিকে বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশ কি হিসাবে চিনে? একটি আতঙ্কিত জনপদ হিসাবে চিনে, একটি সন্ত্রাসবাদ বা জঙ্গি রাষ্ট্র হিসেবে একটি মানুষের মনের মধ্যে আস্তে আস্তে প্রতিচ্ছায়া তৈরি হচ্ছে। এই দুই বিদেশির হত্যাকাণ্ড সহ আরো ঘটনার প্রেক্ষাপটে কি হয়েছে, বাংলাদেশে যেই এক্সপোর্টের কথা খসরু সাহেব একটু আগে বলেছেন, যে এই যে 82% গার্মেন্ট সেক্টর যে অবদান রাখতো সেটি ফল করেছে, সেটি প্রায় হুমকির সম্মুখীন। বিজিএম এর সাথে বায়ার্স ফোরাম নামে একটা ফোরাম আছে যারা অর্ডার প্লেস করে, এদের বৈঠক ক্যান্সেল হয়ে গেছে। এদের মিটিং ছিল বাংলাদেশে, হাসিনা এবং তার পরিবারের বেকুবির কারণে এই মিটিং ক্যান্সেল হয়ে গেছে, যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ, দেশের মানুষ, দেশের শ্রমিকরা, দেশের শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা যে কি চাচ্ছে একমাত্র আল্লাহ মালিক জানে। বিশ্ব বিখ্যাত প্রতিষ্ঠান H&M আমরা এখানে প্রায় দেখতে পাই, গ্যাপ, টেস্কো, সিলিও, বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা বাংলাদেশে যাওয়ার কথা ছিল, কিন্তু এসব কারণে তারা তাদের সফর ক্যান্সেল করে দিয়েছে। ফলে কি হয়েছে? ফলে আমরা দেখতে পাচ্ছি তাদের এই অর্ডারগুলো ডাইভার্ট হয়ে অন্যান্য দেশে চলে যাচ্ছে, বঞ্চিত হয়েছে বাংলাদেশের মানুষ। শুধু তাই নয়, আমরা হঠাৎ করে নতুন আবার স্লোগান একটা শুনতে পাচ্ছি। কি সেই স্লোগান? যে গণতন্ত্র নয় গণতন্ত্র। গণতন্ত্রকে তো হত্যা করেইছে, এখন অন্য বিষয়কে হত্যা করার জন্য আস্তে আস্তে আবার এরা এগোনোর চেষ্টা করছে। ইদানিং একটা নতুন স্লোগান শোনা যায়, গণতন্ত্র নয়, এখন উন্নয়ন করতে হবে। উন্নয়নের কিছু নমুনা খসরু সাহেব আপনাদের সামনে দিয়েছেন। খসরু সাহেবের সাথে যোগ করে আমিও সংক্ষেপে একটু উন্নয়ন দিতে চাই। তবে আমি যে উন্নয়নটা বলবো, এটা কিন্তু দেশের মানুষের উন্নয়নের কথা বলবো না আপনাদেরকে। আমি যে উন্নয়নের কথা বলবো, এটা আপনাদেরকে দেশের উন্নয়নের কথা বলবো না। আমি আপনাদেরকে উন্নয়নের কিচ্ছা শোনাবো রংহেডের শেখ হাসিনা, তার পরিবার এবং তার দলের যে দুর্নীতিবাজ নেতাকর্মীরা আছে, সেটার কিছু নমুনা আপনাদের কাছে দিব। এদের এই রংহেডের শেখ হাসিনার দুর্নীতির সবচেয়ে বড় সাক্ষী, ওয়ান অফ দি সবচেয়ে বড় সাক্ষী কে জানেন? খুব বেশি দূরে না আমাদের থেকে, সুইস ব্যাংক। 2014 সালে ব্যাংক ইন সুইজারল্যান্ড, অর্থাৎ
সুইস ব্যাংকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় 2014 সাল শেষে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের 50,60,00,000 সুইস ফ্রাঙ্ক, যা বাংলাদেশি মুদ্রায় পরিমাণ হচ্ছে 43,000 কোটি টাকা জমা হয়েছে 2014 সালে। 43,000 কোটি টাকা। এ তো গেল অনলি সুইস ব্যাংক, আরো যে কত ব্যাংক কোথায় আল্লাহ মালুম। এটা তো অফিসিয়াল, দিস ইজ অফিসিয়াল। ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে বিদায় হবে এরা, তারপরে আরো অফিসিয়াল অনেক তথ্য আপনাদের সামনে নয়, শুধু সমগ্র দেশবাসীর সামনে, সমগ্র দেশবাসীর সামনে আসবে। 2013 সালে এই 43,000-এর, দেখেন আমি রিভার্স যাচ্ছি, কিন্তু আপনারা আমারটা শেষ হলে আগাবেন, তাহলে বুঝবেন বছর বছর তাদের উন্নয়ন কিরকম হচ্ছে, তাদের উন্নয়নটা কি পরিমাণে হচ্ছে বুঝতে পারবেন। সাংবাদিক ভাইয়েরা এখানে দু একজন আছেন, নোট করতে চাইবেন না হয়তো, অনুরোধ করব নোট করুন। 2013 সালে এর পরিমাণ ছিল 31,000। 31 থেকে এক বছরের ব্যবধানে 43 গিয়েছিল। আচ্ছা আসেন, 13-র আগে 12-তে কত ছিল? 12-তে ছিল 19,045 কোটি টাকা বাংলাদেশি টাকায়। এবার নিঃসন্দেহে নিশ্চয়ই লক্ষ্য করছেন যে উন্নয়নটা কার কোথায় কতটুকু হচ্ছে গত 7-8 বছরে। আর একটু ছোট্ট তথ্য দেই, এটিও উন্নয়নের তথ্য। ওগুলো তো গেল আওয়ামী লীগের রাঘব বোয়ালদের, আর ভিতরে ভিতরে যেগুলো আছে ছোটখাটো আছে না, এই যে কি চুনোপুটি যেগুলো থাকে, এরকম কিছু সংখ্যক চুনোপুটি, নাম টাম বলবো না এখন, গত 2 বছরে অর্থাৎ 14-15, হ্যাঁ কালো বিড়াল জাতীয় আর কি, কালো বিড়াল জাতীয়, রাইট ইউ আর, গত 2 বছরে শুধু ব্যাংকিং খাত থেকে, একটা খাত বলছি আমি শুধু, আজকে আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনবো, সেজন্য সংক্ষেপে বলবো। আপনাদের সাথে তো প্রায় কথা হয়, অনেক কথা বলি আপনাদের সাথে, তো আজকে আমি সংক্ষিপ্ত বলবো। গত 2 বছরে শুধু ব্যাংকিং খাত থেকে 3,000 কোটি টাকার বেশি গায়েব হয়েছে। কিভাবে জানেন? নো, এই যে বললেন কালো বিড়ালরা, এই কালো ধূসর বিড়ালরা, এরা তো ওদের লোক। ব্যাংকে গিয়ে বলছে আমার শিল্প বন্ধ হয়ে গেছে, মন্দ ঋণ, এটা ব্যাড লোন, কাজেই এই টাকাগুলোকে রাইট অফ করে দিতে হবে। রাইট অফ করার নামে জনগণের টাকা, জনগণের অর্থ, পাবলিক মানি যাকে বলে, 3,000 কোটি বেশি টাকা গায়েব হয়ে গিয়েছে। 2016 সালের বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংকের, যে ওয়ার্ল্ড ব্যাংকে কয়েকদিন আগে দেখলাম অবৈধ সরকারের এক অবৈধ মন্ত্রী বলল কি কানে ধরে উঠাতে বসাতে হবে, তো সেই বিশ্ব ব্যাংকের একটি প্রতিষ্ঠান আছে আইএফসি, যারা বিভিন্ন দেশের ব্যবসা বাণিজ্য, যে উন্নয়ন করছে, বিভিন্ন দেশের ব্যবসা বাণিজ্যের কি অবস্থা সেটি তারা পরীক্ষা নিরীক্ষা করে, এবং তাদের সেই পরিসংখ্যানে বলা হয়েছে যে 2016 সালে ডুইং বিজনেস, এইটার অ্যানালাইসিসে বলা হয়েছে বাংলাদেশ ব্যবসা বাণিজ্যের পরিবেশ, এবং 2015 সালে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ ব্যবসা বাণিজ্যের পরিবেশ ও সক্ষমতায় সূচকে কয়েক ধাপ আরো পিছিয়ে গেছে। এটি হচ্ছে অবৈধ সরকারের অন্যতম উন্নয়ন, পিছিয়ে গেছে। আচ্ছা, উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আপনারা কিন্তু কয়েকবার রাষ্ট্র পরিচালনা করেছেন, দেশ পরিচালনা করেছেন, সরকার গঠন করেছেন। আমাদের সকলেরই মনে আছে 2001 সালে যখন আপনারা তৃতীয়বারের মতন সরকার গঠন করলেন, যখন আমরা দেখলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া তৃতীয়বারের মতন দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, তখন এই রং হেডের শেখ হাসিনা বলেছিল বিএনপিকে একদিনের জন্য শান্তিতে থাকতে দেবে না। মনে পড়ে আপনাদের? ভেরি ফেমাস ডায়লগ এটা, একদিনের জন্য শান্তিতে থাকতে দিবে না। এবং তখন আমরা কি দেখলাম? তখন আমরা দেখলাম যে অস্থিতিশীল করার জন্য 2005 সালে এই রং হেডের শেখ হাসিনার অবৈধ সরকারের একজন অবৈধ প্রতিমন্ত্রী আছে, তার নাম জানেন?
সেই অবৈধপন্থী মির্জা আজম। কে বললেন? ভেরি ইন্টেলিজেন্ট ইউ আর, থ্যাংক ইউ সো মাচ। মির্জা আজম, মির্জা আজমের আপন ভগ্নিপতি, বলেন তো ভাই নামটা কি হতে পারে? আপনারা তো সবই জানেন, আর বলবোটা কি? ইয়াস, আব্দুর রহমান। এই আব্দুর রহমানকে দিয়ে সারা দেশে আওয়ামী লীগ সন্ত্রাসী বা জঙ্গি কর্মকাণ্ড করেছিল। এই ব্যাপারে এই যে আমি একটু আগে বলেছিলাম না, এইসব ঘটনা তারাই ঘটায়, এই সে এবং তার পরিবারের এক দুর্নীতি বা সদস্য, এই যে ইন্টারভিউ দিয়ে এরাই এইসব কিন্তু করে। একটা উদাহরণ আজকে দিলাম। আজকে প্রধান অতিথি আছেন, আজকে না আরেকদিন আরেকটি অনুষ্ঠানে এরা যে কিভাবে এই সন্ত্রাস বা জঙ্গিবাদের সাথে সম্পর্কিত দলগতভাবে এই দলটি যারা এখন বাংলাদেশের মানুষের উপরে সাওয়ার হয়ে আছে, এইটি আপনাদেরকে ইন ডিটেইল আমি বলবো। কিন্তু সেদিন কিন্তু যখন তারা এই জঙ্গিবাদের ঘটনা ঘটালো, সমগ্র বাংলাদেশে এই সন্ত্রাসবাদের ঘটনা ঘটালো, বিএনপি সেদিন ক্ষমতা, এবং বিএনপি কিন্তু সেদিন ব্লেম গেমে যায়নি। কারণ বিএনপি সত্যিকার ভাবে বিশ্বাস করে সন্ত্রাসবাদকে দমন করতে হবে, জঙ্গিবাদ বলে যদি কিছু থেকে দমন করতে হবে সত্যিকার ভাবে, কারণ দেশের স্বার্থে, কারণ মানুষের স্বার্থে। এবং সেই জন্যই আপনারা দেখেছেন আমাদের সরকার তাদেরকে ধরেছিল, তাদেরকে দেশের আইন অনুযায়ী বিচার করেছিল এবং তাদেরকে প্রাপ্য শাস্তি দেওয়া হয়েছিল। আজকে আমরা এই যে রং হেডেড হাসিনা বা তার অবৈধ সরকার, কয়দিন পর পর দেখবেন, আপনারা খেয়াল করে দেখবেন পত্রিকা কয়দিন পর পর কিছু কিছু ছেলে পেলেকে নিয়ে যায়, লোকজনকে নিয়ে যায়, ছবি উঠায় বলে এই পেয়েছি ওই পেয়েছি, অনেক কিছু পেয়েছি, কিন্তু আর কোনো খবর পাওয়া যায় না এই লোকগুলার আর কোনো খবর নাই। কিন্তু তো ওরা কিভাবে, ওরা একাই চালাক, শেরের উপরে কি ভাই শোয়াশের নাই? এখন বিষয় হচ্ছে আজকে 7 বছর হয়ে গেছে অগণতান্ত্রিক শাসনে দেশ এবং দেশের জনগণ বর্তমানে ভয়াবহ বিপদে। দেশের আকাশে কালো মেঘ জমেছে। এই মেঘ কিন্তু এক সময় ঝড়ে পরিণত হবে, কিন্তু ঝড় যদি আসে তখন কিন্তু সবকিছু ভেঙে তছনছ খান করে দিবে। আমরা সকলে আমাদের দেশকে ভালোবাসি, আমরা সকলে আমাদের দেশের মানুষকে ভালোবাসি। আমরা কি চাবো যে আমাদের দেশটি লন্ডভন্ড হয়ে যাক, আমাদের মানুষগুলো কষ্ট পাক? আমরা কেউ চাই না, কোনোদিন চাবো না। সেই জন্য আজকে আপনাদের কাছে এই অনুষ্ঠানের মাধ্যমে, আপনাদের কাছে এবং আপনাদের মাধ্যমে, এবং আমার সাংবাদিক ভাইরা আছেন আপনাদের মাধ্যমে, সমগ্র দেশের মানুষকে আমি আহ্বান জানাবো যে এটি এখন আর বসে থাকার সময় নাই। এটি প্রমাণ হয়েছে দেশ এখন হিন্দু কিংবা মুসলমান, ধনী কিংবা গরিব, নারী কিংবা পুরুষ, কারো জন্যই নিরাপদ নয়। রংহেডের শেখ হাসিনার দুঃশাসন এবং লোভে দেশ এখন একটা আতঙ্কিত জনপদে পরিণত হয়েছে। তাই এখন দলের স্বার্থ নয়, বরং দেশের স্বার্থ, প্রতিহিংসা নয় বরং সহযোগিতা, বিভক্তি নয় বরং ঐক্য ও সংহতি এখনই সময়ের দাবি। এই জন্য প্রয়োজন জাতীয় ঐক্য। আর এই ঐক্যের ভিত্তি হবে গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, সামাজিক ন্যায় বিচার, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ, যার প্রত্যেকটির অভাব বর্তমানে বাংলাদেশে পরিলক্ষিত। আসুন এমন বাংলাদেশ যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিক রাষ্ট্রের কাছে পাবে সমান মর্যাদা ও অধিকার। এই হোক আমাদের আগামী দিনের আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। আল্লাহ।